This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এবার যে খবরের দিকে নজর রাখবো, বিজেপির কথায় হাজার হাজার চাকরি খেয়েছেন নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, প্রাক্তন বিচারপতিকে এভাবেই নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুনবো তার বক্তব্য। বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে? বিজেপি বললেই বিচার। রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জাজ জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা দিলীপ ঘোষ রয়েছেন সঙ্গে। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলা স্টুডিও থেকে। রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা যা রায় ছিল, যা যা নির্দেশ ছিল, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন আপনারা যা বলেছেন উনি তাই করেছেন। শুনুন, আমাদের কথা হলো তাই কি মমতা ব্যানার্জি জেলে থাকতেন, তার ভাইপো জেলে থাকতেন, তা নয় জুডিশিয়ারি তার কাজ করছে। জুডিশিয়ারি এর আগে আইএস আইপিএস অনেকে চাকরি ছেড়ে ওনার পার্টিতে ঢুকেছিল, তার মানে কি তার আগে টিএমসি ছিল? তো যে কোনো ক্ষেত্রে লোক তার রাজনীতিতে আসার অধিকার আছে, এসেছেন, তিনি স্বচ্ছভাবে রাজনীতি করবেন। কিন্তু যাদের কাছ থেকে পয়সা খেয়েছেন টিএমসির লোকেরা, আজ বলছি চাকরি খেয়েছে, ওনার লোকেরা যে লক্ষ লক্ষ টাকা খেয়েছে, কোটি কোটি টাকা খেয়েছে, লোকেরা পথে বসিয়ে দিয়েছে। আর শুধু চাকরির টাকা নয়, সে 100 দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে কেন সন্দেশখালিতে লোককে ডেকে ডেকে টাকা ফেরত দিতে হচ্ছে? তো মমতা ব্যানার্জি এগুলো বলার মুখ নেই আজকে। সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ পদে উপস্থিত যারা, তারা সবাই মমতা ব্যানার্জির পার্টি, তার সরকারের বিরুদ্ধে লড়তে চাইছেন, তাই তিনি আজকে দিশাহারা হয়ে গেছেন। ধন্যবাদ। আর দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন তোপ দাগলেন সেদিনই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে নাম লেখালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুভেন্দু সুকান্তর উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান তার। বাংলাকে দুর্নীতি মুক্ত করার ডাক দিলেন অভিজিৎ গাঙ্গুলি। প্রাক্তন বিচারপতির দাবি, বাংলায় বিজেপিকে দরকার। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন, তা যথাযথভাবে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ। প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে। প্রাক্তন বিচারপতির পদ্ম শিবিরে যোগ দেওয়ার দিনেই চমক দিল ঘাসফুলো। তৃণমূলের মিছিলে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে মুকুটমণি অধিকারী। তাপস রায়ের দল বদলের পর বিজেপিতেও ভাঙন। নীরবে বিজেপির বিধায়ক দলে হানা তৃণমূলের। উন্নয়নে সামিল হতেই ফুল বদল, দাবি মুকুটমণি। আপনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূলে এলেন, কতটা গুরুত্বপূর্ণ আপনার এর জন্য? কেন এলেন? আমি চাই যে নদিয়াতে শান্তি ফিরে আসুক। নদিয়াতে যে রাজনৈতিক হিংসা, তা মূলত নীতি আদর্শকে প্রতিষ্ঠা করার লড়াই। সেই লড়াইয়ে সবাই সামিল আছে, কিন্তু নীতি আদর্শ চ্যুত হলে সেখানে লড়াই করার কোনো বাস্তবিকতা থাকে না। এবং সাধারণ মানুষের রায়, সাধারণ মানুষের যে চিন্তাভাবনা, তাকে গুরুত্ব দেওয়া উচিত। সেই জায়গা থেকে যখন আদর্শচ্যুত, সেই জায়গা থেকে যখন চিন্তাভাবনা হচ্ছে না, আমার মনে হয় নদিয়াবাসী গত 5 বছরে কোনো কাজ পায়নি। এমপি এমএলএদের থেকে তারা আরও সুবিধা পাক এবং নদিয়াবাসীর জন্য আমরা কাজ করি। সিএএ এনআরসি নিয়ে আপনি বারবার সওয়াল করেছেন, সেইটাকে কার্যকর না হওয়ার জন্য কি আপনি ছাড়লেন দল? সিএ এনআরসির বিষয়টা আমরা বলতে পারবো না। সিএ নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি। সিএর ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, পার্সি, জৈন, খ্রিস্টান, শিখ, এই 6 ধর্মের যারা ওই দেশে বেসিক্যালি মাইনরিটি, তাদের এই দেশে নাগরিকত্ব দেওয়ার কথা। অবশ্যই
নাগরিকত্ব দেওয়া উচিত। 5 বারের বেশি ভারতীয় জনতা পার্টিকে এই উদ্বাস্তু মতুয়ারা ভোট দিয়ে দিয়েছে অলরেডি। বলছে যে আপনাকে প্রার্থী না করার জন্য হয়তো আপনি এলেন তৃণমূলে, এটা কি ঠিক? না, সেটা তো পার্টির ডিসিশন, পার্টি যেটা ভালো মনে করেছে সেটা করেছে। মহিলা দিবসের দিন তার বাড়ির মহিলা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কলকাতা পুলিশ তদন্ত করছে। এখন কলকাতা পুলিশ তদন্তের নামে চাপ দিয়ে ভাঙিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং উনি অ্যাসপিরেন্ট ছিলেন, রানাঘাটে দাঁড়াবেন। তো ফলে এখন 2-2 4 হয়েছে। তো আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের ভেবে দেখা উচিত যে মহিলা দিবসের দিন সন্দেশখালীর মহিলারাও আক্রান্ত, আর যার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সেই তদন্তে সেটেলমেন্ট করে তাকে সাথে নিয়ে আসছে। তো ফলে মানুষ আগামী দিনে এর উত্তর দেবে। এখন রাজনীতিটাকে খেলা হবের জায়গায় নিয়ে গিয়ে দলবদলে পরিণত করে কার্যত তৃণমূল থেকে বিজেপি আর বিজেপি থেকে তৃণমূল, তাপস রায় তৃণমূল থেকে বিজেপি, আবার ধান্দা না পোষালে বিজেপি থেকে তৃণমূল হয়ে গেল বড়দা মুকুটমণি নাকি একটা নাম, কি নাম একটা ঠিক আমি জানি না, ওরকম রানাঘাটের বোধহয় এমএলএ কিছু একটা হবে। কেউ চিনতো না, জানতো না, তাহলে জানলো যে একটা ওরকম নামের কেউ এমএলএ বিজেপিতে ছিল। 2রা মার্চ কৃষ্ণনগরের সভাতে রানাঘাটের বিজেপি এমএলএ ছিলেন, ধান্দা ঠিকমতো পোষালো না, অতএব 7ই মার্চ তিনি আবার তৃণমূলের সভায় চলে আসলেন। মানে জল ভাত। রাজনীতিটা তো নীতি আদর্শ নয় তৃণমূল বিজেপির কাছে, ধান্দা পোষানোর রাজনীতি, লুঠেদের রাজনীতি, কোথায় কে কত কি করে খেতে পারবে তার রাজনীতি। তো হচ্ছে তো তাই। তৃণমূলের থেকে দম বন্ধ, অতএব বিজেপি, বিজেপি থেকে দমের কষ্ট, অতএব তৃণমূল। সিপিএমের রাজ্য সম্পাদক এবার লোকসভা ভোটের প্রার্থী। মুর্শিদাবাদ আসনে লড়তে পারেন মোহাম্মদ সেলিম। মুর্শিদাবাদ জেলায় বাম কংগ্রেস বোঝাপড়ার সম্ভাবনা। মুর্শিদাবাদ জেলায় 2-1 ফর্মুলায় সমঝোতা। বহরমপুর জঙ্গিপুরে প্রার্থী দেবে কংগ্রেস। মুর্শিদাবাদ কেন্দ্র ছাড়া হতে পারে বামেদের। একসময় বামেদের শক্ত ঘাঁটি ছিল এই মুর্শিদাবাদ। 1980 থেকে 2004 বামেদের দখলেই ছিল মুর্শিদাবাদ। 2014তেও এই আসনে জিতেছিল বামেরা। এবার এই মুর্শিদাবাদ জেলায় কি এই 2-1 ফর্মুলায় যাবে এই জোট? আমরা একটু কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন কৌশিক সরাসরি। কৌশিক, দেখো যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, এই কেন্দ্র তো তুমি যেমনটা বললে 1980 থেকে 2004 পর্যন্ত তাদের দখলে ছিল এবং 14 থেকে 19 তাদের দখলে ছিল এবং শক্ত ঘাঁটি বলা যেতে পারে মুর্শিদাবাদের ক্ষেত্রে লোকসভা আসন হিসেবে, যেখানে অধীর চৌধুরীর গড় হিসেবে পরিচিত, সেই জায়গায় কিন্তু বামেদের গড়। অর্থাৎ এই লোকসভার মধ্যে যেমন পরে দমকল, জলঙ্গি, তাদের একাধিক সময় বিধায়ক রয়েছে, ভগবানগোলা, এবং এই এলাকায় কিন্তু পঞ্চায়েত নির্বাচনের পর থেকে কিন্তু তারা ক্ষমতা বাড়িয়েছে এবং পঞ্চায়েত নির্বাচন থেকে মোহাম্মদ সেলিমকে এই কেন্দ্রে বারংবার আসতে দেখা গেছে এবং এখানে একটা শোনা যাচ্ছে রাজনৈতিক মহলে যে তিনি প্রার্থী হওয়ার সম্ভাবনা পর্যন্ত রয়েছে এবং এখানে যে আসন বিন্যাস যদি জোট হয় এবং তিনি মোহাম্মদ সেলিম আগের দিন যেমনটা জানিয়েছিলেন যে অধীর চৌধুরীর সাথে তার কথা বলার কথা, সেটা হয়তো হয়নি, কিন্তু পরে তাদের কথা হয়েছে। কিন্তু সেখানে আসন বিন্যাস এখনও পরিষ্কার না হলেও যে এই কেন্দ্রে কিন্তু বামেরা লড়বে এবং তারা কিন্তু আগে থেকেই সেখানে দেওয়ালিকর। বেশ, মুর্শিদাবাদ আসনে লড়তে পারেন মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনাবো, তার পাশাপাশি শোনাবো আরো কিছু পলিটিক্যাল রিঅ্যাকশন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শোনা যাচ্ছে যে আপনি প্রার্থী হতে পারেন। কে প্রার্থী হবে এগুলো কি পথে চলতে চলতে হয়? এগুলো সব আলোচনা করে ঠিক হয়, মিটিংয়ে ঠিক হয়। কিন্তু একটা শোনা যাচ্ছে, যদি হয়। শোনা কথা বিশ্বাস করো না, গুজবে বিশ্বাস করো না। গুজবে দাঙ্গা হয়ে যায়, শোনা কথায় মারামারি হয়ে যায়। যা দেখছো সেটা বিশ্বাস করো। দাঁড়াতেই পারে, আমি কি বলবো। আমাদের তো সমঝোতা কিছু এখনো ফাইনাল হয়নি। যখন সমঝোতা হবে, যখন আসন ভাগ বাটোয়ারা হবে, তখন এসব কথা আসবে। এখন আমি বলতে পারবো না। আমরা স্বাগত জানাই, কারণ আমরা চাই মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ জেলায় আসুক এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক। মুর্শিদাবাদ জেলায় খাতা খুলতে অধীর চৌধুরী হোক আর মোহাম্মদ সেলিমই হোক, যে জোটই হোক না কেন, যত অশুভতাই হোক না কেন, মুর্শিদাবাদের মানুষ উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেবে, নিশ্চিত থাকুন। আমাদের রাজ্যের সম্পাদক তিনি যদি প্রার্থী হন, আর সেটা তো ভালো হবেই, তো একজন ওরকম একজন পার্লামেন্টেরিয়ান, তার তো ভালো তো বটেই। তো যদি হবে তো হবে, তবে তো এটা তো পার্টি, রাজ্য পার্টির সিদ্ধান্ত। যার মুখে ধর্মনিরপেক্ষতার কথা, সে মুর্শিদাবাদে লড়তে আসছে কেন? তার তো বাড়ি কলকাতায়। কলকাতা আছে, হাওড়া আছে, হুগলি আছে, উত্তর 24 পরগনা আছে, দক্ষিণ 24 পরগনা আছে। অত দূর থেকে কষ্ট করে মানব সেবা করতে আসবেন, এটা আমাদের ভাবতে কষ্ট হচ্ছে। মুখে ধর্মনিরপেক্ষতা, ভিতরে এক, বাইরে আরেক। নিশ্চিতভাবে
প্রার্থী হলে জামানত জব্দ হবে মুর্শিদাবাদ কেন্দ্রে।